This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমরা জানি যে ছোটবেলায় অনেকেই দেখেছেন রাস সাজাতে বা রাস নিয়ে নানান রকম গল্পও আছে, কিন্তু রাস নিয়ে সিনেমা সেটাই আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন রাসের মুখ্য চরিত্র বলা যেতে পারে। আর আমার আজকে দেখেছি যে বুমটা ধরিয়ে দিয়েছি আমি একদম নায়িকার হাতে এবং সেই তাকেই দায়িত্ব দিয়েছি যে যখনই দরকার পড়বে নায়কের কাজ করবে। বলেছেও পারবে এটা। আচ্ছা, আমরা খুব ইনফর্মাল ওয়েতেই আলোচনাটা আজকে শুরু করি। সেটা হচ্ছে যে এই যে রাস, তুমি কি ছোটবেলায় কখনো দেখেছো বা কিছু এক্সপিরিয়েন্স আছে? না, রাস দেখার সুযোগ ঘটেনি। অবশ্যই রাস পূর্ণিমায় পুজো, মানে যেটা সত্যনারায়ণ পুজো, সেটা আমার দিদার বাড়িতে হতো। কিন্তু রাস সাজানোর যেটা আমি ওদের কাছ থেকে গল্প শুনেছি, তথাদার কাছেও গল্প শুনেছি, সেইটা সাজানোর বা দেখার কখনো স্বচক্ষে সুযোগ হয়নি। কিন্তু এ দেখেছে, বিক্রম দেখেছে, দেবলীনা দেখেনি। হ্যাঁ, না, দেবলীনার দাবি যে আমি যখন সাত পাকে বাঁধা করি তখন ক্লাস 2-তে পড়ে, 12-এ পড়ি। যেহেতু আমার থেকে বয়সে অনেক ছোট, ও আগে ভেবেছিলাম বিক্রম কাকু বলে ডাকবে, হয়ে ওঠে। তুমি কি ওয়েল মেইনটেইনড গো? ভেরি ওয়েল মেইনটেইনড। আমি বুমবাদার দ্বারা ইন্সপায়ার্ড তো। বাট হ্যাঁ, রাস আমরা দেখেছি অবশ্যই। আমরা যারা 90 দশকে বড় হয়েছি, আমরা, তুই শেষের দিকে, আমি প্রথম দিকে, কিন্তু হ্যাঁ আমরা দেখেছি, আমরা ঝুলন সাজিয়েছি। আমি সুলেখায় বড় হয়েছি। সুলেখা এমন একটা পাড়া যেখানে এরকম সমস্ত জিনিস খুব বড় করে সেলিব্রেট করা হতো। আমি বরাবর বলেছি যে আমি যখন সুলেখায় বড় হয়েছি, সুলেখার মধ্যে একটা অদ্ভুত মফস্বল ব্যাপার ছিল আর কি, যে পাড়া প্রতিবেশীরা একেবারে এক হয়ে থাকতো। প্রত্যেকটা বাড়ি যেন একটাই পরিবারের একটা অংশ, পাড়াটা যেন একটা পরিবার। আমি আমার বাড়িতে মার খেলে আমার পাশের বাড়ির কাকিমা এসে আমায় বাঁচাতেন। পাশের বাড়িতে কী রান্না হচ্ছে, ভালো রান্না হলে আমি তাদের বাড়িতে দুপুরবেলা থেকে যেতাম এবং খাওয়া দাওয়া করতাম। বিকেলবেলা খেলাধুলা হয়ে গেলে আমরা তাদের বাড়ির ছাদে বসে আড্ডা মারতাম। তো দ্য পাড়া, আমি যে পাড়ায় বড় হয়েছি, সে পাড়াটা আমার পরিবারই ছিল, ওটা আলাদা করে মানে অন্যান্য বাড়ি ছিল না আর কি। আর এই রাসের সময় ঝুলন সাজানোর বিষয়টা নিয়ে একটা কম্পিটিশন হতো আমাদের, এই পাড়ার সঙ্গে ওই পাড়া। ধরো নবনগর আমার পাশের পাড়া ছিল, সুলেখার সঙ্গে নবনগরের কম্পিটিশন হচ্ছে, বা অন্য কোনো পাড়ার সঙ্গে আমাদের, যে কাদের ঝুলন সব থেকে ভালো। তুমি নিজে হাতে সাজিয়েছো? আমরা নিজের হাতে, একা হাতে করতাম না। ধরো একটা পাড়ার হয়তো 10টা বাচ্চা, সে 10 জন বাচ্চা মিলে সবাই বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে এসছে অবভিয়াসলি। কারণ তখন তো হ্যাঁ আমরা কিনতে পারতাম না, কেনার তো সুযোগ ছিল না বা সামর্থ্যও ছিল না। বাড়িতে যার যা আছে সেইগুলো তুলে নিয়ে আসা হতো এবং বাড়িতে, মানে ওই পাড়ার মধ্যে একটা জায়গায় বালি ঠালি দিয়ে ঝুলন সাজানো হতো, খেলনা দিয়ে, আলো দিয়ে সাজিয়ে। এই বিষয়টা আমরা বহু দিন করেছি। আমার তো মনে পড়ে আমি 13-14 বছর বয়স পর্যন্ত এটা করেছি বোধহয়। আচ্ছা, এই মাত্র বললো না যে ও যদি মার খায় তাহলে আশপাশের বাড়ির কাকিমা এসে ওকে রেস্কিউ করতো। আমি করছি, হ্যাঁ, হাত ব্যথা হয়ে যাবে হিরোইনের। হ্যাঁ, কিন্তু প্রেম মানে পাড়া প্রেম কি হয়েছিল বিক্রমের? হ্যাঁ অবশ্যই। না, প্রথম দিকে তো তাই হয়, যে কারোর, প্রত্যেকেরই তাই হয়। আমার মনে হয় যে আমার একদম ছোটোবেলায় যে মানুষটার প্রতি আকর্ষণ জন্মেছিল, সে আমার একেবারেই পাড়ার মধ্যেও থাকতো এবং সে আমার স্কুলেও পড়তো, আমার ক্লাসমেট ছিল। তো আমরা একই সঙ্গে, তখন ওই ভ্যান বলে একটা বসতে হতো, স্কুল ভ্যান, হ্যাঁ, মানে ওই মুরগির খাঁচার মতন টিনের ডাব্বা, এবং আমরা একই ভ্যানে করে স্কুলে যেতাম, একই ক্লাসে পড়তাম, একই সঙ্গে ফিরতাম, পাশাপাশি বাড়িতে থাকতাম। কিন্তু তখন এতই ছোট ছিলাম যে ওই অনুভূতিটাকে ঠিক কী বলে আমরা বুঝে পেতাম না। তো সে তখন আমার ছোটোবেলাকার বেস্ট ফ্রেন্ড ছিল অবভিয়াসলি। তো হ্যাঁ, মানে প্রথম জীবনে কাউকে ভালো লাগা তো একেবারেই পাড়ার মধ্যেরও, বাট কোইন্সিডেন্টলি সে আমার পাড়ারও এবং আমার স্কুলেরও বন্ধু। আচ্ছা, এবার আমি দেবলীনার কাছে আসবো যে ওর তো প্রেম, তুমি যদি বিয়ে হয়ে গেছে তাও কি আমি প্রেমের কথা তো জিজ্ঞেস করতেই পারি? না, আমি তো এই কি না, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্রম যাদের সঙ্গে ছবি করছে তাদেরই কিন্তু সবার বিয়ে হয়ে গেছে। এইটা আমি বিক্রমদাকে বলেছি। হ্যাঁ, আমি তোমায় যে বললাম তোমার সমস্ত বিবাহিত হিরোইন এখন, তুমিও তো বলে হ্যাঁ ঠিকই বলেছিস রে। তাহলে কি বিক্রম পিছিয়ে যাচ্ছে? তাহলে বিক্রম কি পিছিয়ে যাচ্ছে? ওকে তোমরা সবাই মিলে কি বিয়ে দেওয়ার কথা বলছো, মানে বিয়ে করার? আমি তো মাঝেই বলতে থাকি, আমার এমনি ভালো লাগে বিয়ে ব্যাপারটা, আমি মাঝেই বলতে থাকি তুমি একটা বিয়ে করে নাও, তুমি একটা বিয়ে করে নাও, তুমি একটা বিয়ে করে নাও, তারপর ডিভোর্স হলে হবে, তারপর আরেকটা বিয়ে করে নাও। সেরকম তো হতেই পারে। আরে সেটা ভেবে কি করবে না? এটা তো দিল্লি কা লাড্ডু। দেখ, আমার খুব মনে হয় যে আমি যদি 100% শিওর হই যে আমি কারোর সঙ্গে একটা থাকতে চাই, আমি তাহলেই বিয়েটা করতে চাই। মানে বিয়ে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার মাথার মধ্যে।
যে যদি বিয়ে হয়ে যায় আমি তাহলে আপ্রাণ চেষ্টা করবো যাতে আমার বিয়ে কোনোদিন না ভাঙে। এই সেটা আমরা সবাই চেষ্টা করি। এ কি গো? না আমি আমার আশেপাশে এমন লোকজনকে দেখেছি জাস্ট ক্যাজুয়ালি একদিন ঘুম থেকে উঠে বিয়ে করে নিয়েছে, 6 মাস বাদে সে বিয়ে ভেঙে গেছে, আমি এমনও লোকে দেখেছি। ভাগ্যিস এমন কেউ আমার বন্ধু না। না বলছি আমি শিওর আমার আশেপাশে এরকম লোক আছে। এই আমার কথা বলছি, এ আবার কি দেখ আশেপাশে মানে একটু পরিধিটা বড় করতে চাইছে। তা আমাদের আশেপাশে মানে ধরো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে, আমাদের শহরের মধ্যে, তোমার চেনা পরিচিত মানে অনেকগুলো হিন্টও দিয়ে দিয়েছে। মোটামুটি রাজ সিনেমা যখন আপনি দেখতে যাবেন তখন আপনি বুঝতেই পারবেন রাশের সামনে, রাশের পিছনে, ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে এরকম প্রচুর লোকজন রয়েছে। তাই তো তুমি বিক্রম সেটাই বলতে চাইছো? মানুষ হতেই পারে, ডেফিনেটলি হতে পারে, আমার চেনা পরিচিত অনেক মানুষ আছে। আচ্ছা আরেকটা কথা আমি দেবলীর কাছে একটু জানবো যে দেবলীরা এই যে সিনেমা করছো, তোমাকে তো সবাই খুব মিষ্টি একটি মহিলা হিসেবেই ভাবে। মিষ্টি একেবারে মিষ্টি না, ডান পিঠে ছেলে একটা। এটাকে হ্যাঁ, রাশকে আমরা মানে রাশের ওকে হিরোইন না বলে রাশকে একটা 2 হিরো ফিল্ম বলে চালিয়ে দিতে পারি আমরা। আচ্ছা, 2টো হিরো, বিক্রম আর দেবলীনা, রাশের 2টো হিরো, এটা বলতে পারি। আমার বেশি রোম্যান্স আসে না, আমি কি করব বলো? আমাদের তো আপত্তি নেই, গৌরব কি বলছে বল। ও মেনে নিয়েছে পুরো ব্যাপারটাই। আচ্ছা যেটা আমি জিজ্ঞেস করছিলাম, এই যে তোমাকে বলছেন একটা তোমার যেটা শিরোইক মানে মানে ইমেজ মানে শিরো, তুমি হিরো না শিরো, মানে শিরো। হ্যাঁ এখানে দেখো যারা এখানে রয়েছেন তারা সবাই কিন্তু এই অভিনয়ের সঙ্গে যুক্ত, কিন্তু তোমাকে আমরা জানি যে তুমি তোমার একটা নাচের স্কুল আছে, তুমি সেটা নিয়ে খুব মানে ওটা নিয়ে অনেক অনেক প্যাশনেট, অনেক কাজকর্ম করো। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় রয়েছে তোমার পরিবারে, সেটা হচ্ছে রাজনীতি। মানে দেবলীনা কি কখনো রাজনীতিতে আসবে? হ্যাঁ দেখো, যেহেতু আমি খুবই ছোটবেলা থেকে দেখেছি, হ্যাঁ যারা ধরো দেখে যে বাবা ডাক্তার, তারা তো সেটাই দেখেছে, এটা তো একটা প্রফেশন। আমি তো আমার বাবাকে ছোটবেলা থেকে সেটাই করতে দেখেছি। কিন্তু এইটা ঠিক যে আমি আমার বাবাকে যেভাবে রাজনীতিতে কাজ করতে দেখেছি, মানে সকাল 9টা থেকে বা সকাল 10টা থেকে রাত 11টা 11:30 অবধি রাস্তায় থেকে, আমি যদি সেই সময়টা দিতে পারি এবং যবে পারবো আমি নিশ্চয়ই আসবো। আমার খুবই কি বলবো, আমি যেহেতু দেখেছি এটা আমার খুবই ভালো লাগার জায়গা। এবং লোকে তো সবসময় খুব নেগেটিভলি জিনিসটাকে ইমপ্লাই করে, কারণ তারা সবসময় দূর থেকে ব্যাপারটাকে দেখে। যেহেতু আমার বাড়ির মধ্যে আমি দেখেছি তো সেই জন্য আমার না বলার খুব একটা কারণ নেই। রাদার মানে জাস্ট দ্যান দ্য ফ্যাক্ট যে আমি যেন পুরোপুরি আমার যতটা দেওয়ার কথা ততটা যেন দিতে পারি। দেখুন না, এই সামনেই আবার বিধানসভা নির্বাচন আসছে এবং সেখানে আমরা জানি যে টলিউডের যেরকম হয়ে আসছে, এর আগেও হয়েছে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে আমরা অনেক নতুন নতুন মুখ দেখতে পাই যারা রাজনীতিতে আসে। সেরকম তোমার কাছে মানে যদি আসে তুমি তাহলে রেডি আছো? যদি আসে আমি আরেকটা ইন্টারভিউ তো এটা একই কথা বললাম, কিন্তু আমি বাবাকেও পরে জানিয়েছি। হ্যাঁ, আমার বাবা যদি বলেন, কারণ এই মুহূর্তে বাবা বলেছেন এখন করো না, যদি বলেন যে হ্যাঁ করো তাহলে করবো। আমি খুবই বাধ্য মেয়ে এমনিতেও, মানে আমি খুব এখনো অবধি আমার 11টার মধ্যে আমি যদি বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতেও না ঢুকে আমার মা জিজ্ঞাসা করে তুমি কখন ফিরবে। তো আমি এমনিতেই খুবই বাধ্য, আমি কোনো ঝামেলার মধ্যে কারোর সঙ্গেই যাই না। তো বাবা মার সঙ্গে তো একদমই না, কারণ এখনই আমি খুবই বকা খাই। তো বাবাকে যদি অফার আসে এবং সেটা আমি বাবাকে অবশ্যই জানাবো, যদি হ্যাঁ বা না হবে সেই অনুযায়ী। বিক্রমের কাছে আমি সেই একই প্রশ্ন রাখবো যে বিক্রম, সাধারণত আমরা জানি যে রাজনীতিতে মানে সব অভিনেতা অভিনেত্রীদের কাছেই কম বেশি এই অফারটা যায়, মানে রাজনীতি এবারের নির্বাচনে দাঁড়াও বা প্রচার করো, তোমার কাছে নিশ্চয়ই এরকম এসছে? হ্যাঁ, এরকম সুযোগ আসেনি তা না, কিন্তু আমার মনে হয় যে আমি খুবই মন প্রাণ দিয়ে নিজের সমস্ত সময় দিয়ে অভিনয়টা করার চেষ্টা করি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই করতে চাই। আমরা যারা যে কোনো বাঙালি পরিবারে বড় হয়েছে, আমাদের প্রত্যেকেরই মানে রাজনীতি নিয়ে নিজেদের একটা থট প্রসেস রয়েছে, একটা বিলিফ সিস্টেম রয়েছে এবং আমরা সবাই নিজেদের পরিসরের মধ্যে রাজনীতি নিয়ে খুবই অ্যাক্টিভ। আমরা কথা বলতে ভালোবাসি, আমরা ডিবেট করতে ভালোবাসি, কিন্তু আমার খুব বিশ্বাস যে রাজনীতি কিন্তু একটা ফুল টাইম জব। যে এইভাবে আমি হুট করে আজকে আমার কাছে একটা সুযোগ এলো বলেই আমি জাস্ট দাঁড়িয়ে পড়লাম এবং আমার তার ব্যাপারে কোনো হোমওয়ার্ক নেই, আমার তার জন্য যথেষ্ট সময় নেই, সেইভাবে আমি কোনো দিন রাজনীতিতে পা রাখতে চাই না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমাটাই করতে চাই। আমি আগামী দিনে হয়তো আরও 4টে জিনিস করব যেটা সিনেমা কেন্দ্রিক, সেটা অনেক কিছু হতে পারে, আমি জানি না কী করব, পরিচালনা হতে পারে, অনেক কিছু হতে পারে, মানে সেটা প্রোডাকশন হতে পারে, সেটা পরিচালনা হওয়ার চান্সেস কম আমার মনে হয়। প্রোডাকশনটা খুবই ভালো বোঝে এবং খুবই ইনভলভড
ছবি কি করে মানে রিলিজ প্রমোশন, যেটা আমরা হয়তো অভিনেতারা অতটা বুঝি না, এই মানুষটা কিন্তু মানে এই ছবির সময় দেখলাম খুবই ইনভলভ এবং খুব বোঝে ব্যাপারটা, তাই এটা করতে পারো তুমি। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমি হয়তো আজ নাহলে কাল সিনেমা প্রডিউস করার কথা ভাববো বা হয়তো টেলিভিশন সিরিজ যাই প্রডিউস করি, বাট আমি জানি যে এই অভিনয় করা এবং নিজের প্রোডাকশন করার মধ্যে আমাকে এতটা সময় দিতে হবে যে তার বাইরে রাজনীতির মতন এত ইম্পর্ট্যান্ট বিষয়ে পা রাখার সুযোগ বা সময় আমি হয়তো এই মুহূর্তে বের করতে পারবো না। রাস নিয়ে একটুখানি আমরা যদি জানতে চাই যে রাসের গল্প আমরা যতটুকুনি ট্রেলারে বা টিজারে যতটুকুনি আমরা দেখতে পাচ্ছি, এটা একান্নবর্তী পরিবারের গল্প কোথাও উঠে আসছে, তো এই ছবিটা মানে মানে কেন বিক্রম রাজি হলো করতে? এই ছবিটার মধ্যে না একটা অদ্ভুত সারল্য রয়েছে, জানো তো, যে সারল্য আমরা ছোটোবেলায় প্রচণ্ডভাবে দেখেছি আমাদের আশেপাশে। আমরা যারা, যেটা বললাম যে আমরা যারা 90-এর দশকে বড় হয়েছি, প্রত্যেকের পরিবারে না এমন মানুষ থাকতো যারা খুব সরল এবং যাকে আশেপাশের লোকজন বোকা বলতো, কিন্তু তারা বেসিক্যালি বোকা না, তারা সরল, তারা ভালো মানুষ। এই যে হঠাৎ করে যে ভালো মানুষরা বা সরল মানুষরা আমাদের পৃথিবীতে বোকা হয়ে গেছে এবং তাদেরকে আমরা ছোট করে দেখার চেষ্টা করি, সেইটার এগেনস্টে আমার বহু বছর ধরে একটা বক্তব্য ছিল। যখন সোমনাথ আমাকে অফার করা হয়, আমি জানতাম গল্পটার ব্যাপারে অনেক দিন ধরে, কারণ পারিয়ার ঠিক রিলিজ করার পর থেকে রাসের লেখালেখির কাজ তথা শুরু করে দিয়েছিল এবং আমি জানতাম যে এরকম একটা গল্প নিয়েও কাজ করতে শুরু করেছে। আমি জানতাম না যে সোমনাথ আমি করবো বা অন্য কেউ করবে, কারণ সেই নিয়ে কোনো আলোচনা তখনও হয়নি। বাট আমি প্রথম থেকেই ওকে বলেছিলাম যে দি ইউএসপি অফ দি ফিল্ম উইল বি যে সারল্যটা এই সিনেমাটা মানে অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবে, এবং এই চরিত্রটাও তাই। তো যখন রাস অফার করা হয় আমাকে, বা যখন কথা বলে যে সোমনাথটা আমাকে দিয়ে করাতে চায়, আমার সবথেকে প্রথম টেক অ্যাওয়ে ছিল যে সারল্যটা আমি আমার জীবনে অনেক বছর আগে হারিয়ে ফেলেছি, সেই সারল্যটা ক্রিয়েট করা উড বি আ হিউজ চ্যালেঞ্জ। অ্যান্ড দ্য বিগেস্ট চ্যালেঞ্জ সারল্যের ইজ দ্যাট সারল্যের অভিনয় করা যায় না, তোমাকে ওই মুহূর্তে ওই সারল্যটাকেই বাঁচতে হবে। তো সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল এবং সেই কারণেই আমার মনে হয় যে রাস আমাকে অনেক বেশি এক্সাইট করেছে। আচ্ছা, দেবলীনাকে একটা প্রশ্ন করবো যে দেবলীনা, এখানে কোথাও কি একটা ত্রিকোণ প্রেমের একটা বুঝতে পারছি, মানে খুব সুন্দর দুটো হিরো, হ্যাঁ ভীষণ দুজন কমপ্লেক্স লেগেছে। না না, দেবলীনাও সুন্দরী, মানে দুজন সুন্দর। সরল মানুষ এক্ষুনি বললো আমি এটা সরল মানুষ, আমার সঙ্গে পুরো ছবি ধরে এটাই হয়েছে। কিন্তু আমি তোকে নিচু চোখে দেখি না, আমি তোকে অ্যাপ্রিশিয়েট করি, আমি তো বিশ্বাস করি তুই ভালো। ভালো। আমি ফিরে আসি যে তিনজন একটা ত্রিকোণ প্রেম দেখতে পেতে বলি না, মানে এই যখন কোনো এরকম ত্রিকোণ প্রেম মানে এই বিষয়গুলো যখন মানে গল্পের মধ্যে দিয়ে উঠে আসে, তখন মানে এক্সপ্রেশন দেওয়ার জন্য বা এই বোঝানোর জন্য নিজের চরিত্রটার জন্য অনেক বেশি ঠিক মানে কি বলবো দর্শক পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মানে অভিনেত্রী হিসেবে তুমি কিভাবে সেটাকে ট্রিট করো? তথাদার সব থেকে ভালো, মানে আমার যেটা সব থেকে ইচ্ছে ছিল যেই জন্য কাজ করার, কারণ তার আগে যারাই তথাদার সঙ্গে কাজ করেছে যখনই দেখা হয়েছে তারা বলেছে যে কি ভালো ডিরেক্টর, কি ভালো ডিরেক্টর। সেটা কারণটা বুঝতে পারলাম ছবিটা করার সময়, কারণ এমন রিহার্সাল করিয়েছে বা এমন চরিত্রায়নের মধ্যে ঢুকিয়েছে। ইনফ্যাক্ট আজকে যেখানে বসে আমরা ইন্টারভিউটা দিচ্ছি সেখানে বসে আমি আর তথাদা শুধুমাত্র একদিন আড্ডা মেরেছি, বিকজ তথাদা আমাকে মানুষ হিসেবে চিনতে চাইছিল যে আমি দেবলীনা কেমন, কারণ তার আগে আমাদের কোনো বন্ধুত্ব ছিল না অ্যাজ সাচ। তো ওই মানুষটার হোমওয়ার্কটা আমার মনে হয়েছে বেশি। হ্যাঁ, একটা আমায় খাতা করতে হয়েছিল যেখানে রাইয়ের কী কী ক্যারেক্টারিস্টিক্স সেরকম লিখতে হয়েছিল, কিন্তু এই চরিত্রের ক্ষেত্রে, রাইয়ের ক্ষেত্রে আমি বলবো চরিত্রটা এমনভাবে তথাদা লিখেছে, আমি জানি না সেটা আমার সঙ্গে কথা বলার পরে বা হোয়াট এভার ইট ইজ, এখানের যে প্রেম দুটোই আছে সেখানে না ভীষণ বন্ধুত্বের প্রভাবটা অনেক বেশি দেন যেটা আমরা খুব প্রেম বলি। খুব কিন্তু প্রেম কি বন্ধুত্ব ছাড়া হয় না, কিন্তু খুব একটা দেখবে একটা খুব ইন্টেন্স অনেক রকমের কাপল হয়, দেখেছো তো? তো মানে ভীষণ লাভি টাভি কাপল হয় যারা সারাক্ষণ একে অপরের সঙ্গে থাকে। দেবলীনা কিরকম ধরনের? আমি তো ভীষণই নিজের মতন, মানে যে যার গুন্ডি টাইপের। হ্যাঁ, আমার সঙ্গে ওরকম প্রেম করা যায় না। তো এখানেও যেই দুটো প্রেম আমার আছে দেখানো হয়েছে
সেখানে কিন্তু ভীষণই বন্ধুত্বটাই বেশি। হয়তো এর থেকেও বেশি যদি ইন্টেন্স রোম্যান্সের সিন থাকতো তাহলে হয়তো আরও অনেক বেশি আমায় খাটতে হতো, সেটা আমি কী করে করতাম জানি না, সেটা খুব মুশকিল আমার কাছে। কিন্তু এইটা মোটামুটি দেবলীনা যেরমভাবে তার প্রেমিকদের সঙ্গে হয়তো কথা বলেছে বা বলে, মানে এখন অবভিয়াসলি গৌরবের সঙ্গে যেভাবে বলি, বলে দিলাম লোকে ভুল বুঝবে, হেডলাইন, হ্যাঁ ভয় ভয় বলে দিতে হয়, হ্যাঁ। তো সেটা অনেকটা দেবলীনার মতনই রাই, তো সেটা খুব একটা আলাদা করে খুব একটা কিছু কষ্ট করতে হয়নি। দেবলীনার ক্ষেত্রে তো জানলাম আমরা, কিন্তু বিক্রম কি এখন প্রেম করছে বা প্রেমে আছে? না, এই মুহূর্তে নেই। এই মুহূর্তে বিক্রম প্রেম করছে, রেডি টু মিঙ্গল, প্রেমে নেই। রেডি টু মিঙ্গলও না। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার, হ্যাঁ মানে আমি একটুই নিজের মতন থাকতে চাই। আমার নানান জিনিসপত্র নিয়ে কাজ করার ইচ্ছে আছে, যাতে আমার অনেকটা সময় দিতে হবে। সুতরাং একটা নতুন প্রেম করতে গেলে যে সময়টা আমার ইনভেস্ট করতে হবে সেইটা আমার কাছে এক্ষুনি নেই। বিক্রমের কাছে প্রেম প্রস্তাব তো আসে নিশ্চয়ই? না না, খুব একটা আসে না, তার থেকে ছবির প্রস্তাব বেশি আসে। কি ঢপ মারলে! না সত্যি তাই, যেটা ভালো। না আমাকে বলতে, আমার কাছে যদি প্রেম প্রস্তাব 3 মাসে একবার আসে, তাহলে ভগবানের আশীর্বাদে আমার কাছে ছবির প্রস্তাব মাসে 2টো আসে, তো ছবির প্রস্তাবই বেশি আসে। আচ্ছা, এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে এই যে ও হাসি অনেক কিছু বলে দিচ্ছে, যদিও মানে আমার ওকে দেখলেই হাসি পায় এগুলো বললে, কি করব? মানে আমি কি বল, আমি না না, তুমি ভালো মানুষ। টিন না এই যে আমাদের যে ইন্ডাস্ট্রিতে আমরা তো দেখি যে অনেক ছবি রিলিজ করে, অনেক ছবি সেইভাবে সাকসেসফুল হয় না, কিন্তু আমরা সাকসেস পার্টি সবাই এনজয় করি। এবার কোনো ছবি, মানে মূলত কোন ছবি চলবে আর কোন ছবি চলবে না, আর কোন ছবি কতটা ব্যবসা করলে সেটা লাভ, মানে এই ব্যাপারটা, যেহেতু তুমি প্রোডাকশানটা তুমি খুব ভালো বোঝো, তুমি এটা কিভাবে ক্যালকুলেট করো? কোন প্রডিউসার বা কোন মানুষ কতটুকু সাকসেসে খুশি এবং তার জন্য সাকসেস পার্টি দিতে চায়, সেটা তো সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত ডিসিশন, তা নিয়ে তো কথা বলার আমরা কেউ নই। আমি বলতে পারি যে আমি আমার ছবি কীভাবে দেখি। ফর এক্সাম্পল, আমার যেটা লাস্ট টু লাস্ট রিলিজ ছিল অমর সঙ্গী, আমার খুব কাছের একটা সিনেমা। আমি এখনও বিশ্বাস করি যে ওই সিনেমাটা যখন ওটিটি বা টেলিভিশনে দেখা যাবে তখন ইট উইল গেট দ্য লাভ দ্যাট ইটস সাপোজ টু গেট, বাট থিয়েট্রিক্যালি ইট ওয়াজ নট এজ সাকসেসফুল। তার আগে পাড়িয়া বা শহরের উষ্ণতম দিনে তার থেকে অনেক বেশি সাকসেসফুল ছিল, সূর্য তার থেকে অনেক বেশি সাকসেসফুল ছিল, কিন্তু এই ছবিটা হয়নি সাকসেসফুল। তো আমার অমর সঙ্গীর ক্ষেত্রে কোনো সাকসেস পার্টি হয়নি, নাহলে আমার এত কাছের সিনেমা তো আমার সাকসেস পার্টি দেওয়া উচিত ছিল, তাই না? আর আমার বিশ্বাস যে একটা ছবি যদি মানুষ পর্যন্ত পৌঁছয়, সে অডিয়েন্স যদি সেলিব্রেট করে, তাহলে তার একটা সাকসেস পার্টি থাকতেই পারে, কারণ আমরা সেই কারণেই সিনেমাটা বানাই। এবার তার বাইরে একটা পৃথিবীটা, তার বাইরে একটা জগৎ আছে, যে জগৎটা হচ্ছে কত টাকা ইনভেস্ট করা হয়েছে এবং কত টাকা রিটার্ন এলো। সেই জগৎটা শুধুমাত্র যে থিয়েট্রিক্যাল রেভিনিউর ওপর ডিপেন্ডেন্ট তা না, সিনেমা হলে কতটা চলেছে তার উপর ডিপেন্ডেন্ট, টেলিভিশনে বিক্রি হলে কত টাকায় বিক্রি হয়েছে তার উপর ডিপেন্ডেন্ট, ওটিটি রাইট, মিউজিক রাইট, এরোপ্লেন রাইট, বিভিন্ন দেশের রাইট, 100খানা জিনিস আছে। তাকিয়ে দেখছি এরোপ্লেনের 100খানা রিমেক রাইট, অন্য লাগবে যে যদি বিক্রি, মানে আমরা যদি বিক্রি করতে সক্ষম হই, এরকম 100খানা জিনিস আছে যেখান থেকে প্রডিউসার কিছু কিছু করে টাকা রিকভার করতে পারে, এবং সব মিলিয়ে সে যদি প্রফিট করে তাহলে তো সিনেমা সাকসেসফুল। তো সেইভাবে আমি দেখতে ভালোবাসি বিষয়টাকে। আর দেবলীনা, তোমাকে একটা প্রশ্ন করে, তুমি তো বেশ কয়েক বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, তোমাকে কিন্তু আমরা খুব সিগনিফিকেন্ট রোলে খুব কম আমরা পাই, সেটা আমার বক্তব্য আছে, ওর কি বক্তব্য আছে আমি জানি না, আমিও কম পাই নিজেকে, এটাই আমার বক্তব্য। এই যে তোমার কাছে চরিত্র, আমি জানি তুমি বিভিন্ন প্রোডাকশন হাউসের সঙ্গে কিন্তু তোমার খুব ভালো সম্পর্ক, সকলের সঙ্গে খুব, মানে আমি তোমার ছবি দেখি অনেক সময়, তাদের আমরা বুঝতে পারি যে আমাদের কাছে কিছু খবর থাকে যেগুলো আমি জানি যে তোমরা খুব কাছের মানুষ, কিন্তু আমি নিজেকেও রেফার করতে চাই। কিন্তু আমার সেটাই প্রশ্ন যে দেবলীনা ভালো চরিত্র বা শুধু একটা গানের জন্য বা একটা নাচের দৃশ্যের জন্য না, একটা ভালো চরিত্রের জন্য দেবলীনার কাছে যখন আসে না কোনো অফার, কোনো তুমি এক্সপেক্ট করছো যে তারা তোমার জন্য একটা কিছু ভাববে বা মানে এতটাই ভালো সম্পর্ক, কিন্তু যখন আসে না তখন দেবলীনা নিজেকে কিভাবে বোঝায় বা মানে এইগুলোকে কিভাবে দেখো? এটা যদি তুমি আরও 4 বছর আগে প্রশ্ন করতে, এক্সপেকটেশন সত্যি, এবং যেটা তুমি বলতে চাইছো আমিও সেটা তাদের থেকে একদম একদম ভীষণ রকমের এক্সপেকটেশন ছিল, খারাপ লাগতো,
কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে, সেটা যারা তোমরাও জানো, যারা ইন্ডাস্ট্রিতে আছে তারাও জানে, একদমই বলতে পারি না, মানে চেয়ে উঠতে পারি না যে এটা আমি করতে চাই, বা কোনো রকম তার জন্য প্রভাবও খাটাতে পারি না, মানে এত বছরেও পারিনি। কেন বাবা রাজনীতি করে প্রভাব খাটাও না কেন? আমার মনে হয় মানুষের ডিপেন্ড করে, শুধু তো ক্ষমতা, আর আমি তো ক্ষমতা দেখেই বড় হয়েছি, আমার তো এরম নয় যে হঠাৎ আমি ক্ষমতা পেয়েছি, আমি তো এইভাবেই বড় হয়েছি। তো আমি কখনোই, এটা আমার মনে হয় পুরোপুরি ইন্ডিভিজুয়াল মানুষের উপর ডিপেন্ড করে। এবং এটাই হচ্ছে সমস্যা, যে মানুষ ধরেই নেয় যেহেতু রাজনীতির একটা ক্ষমতা আছে আমার সাথে, সেই জন্য এগুলো হয়তো আসবে। কিন্তু মোটামুটি 8 বছর কাটিয়ে ফেলেছি ইন্ডাস্ট্রিতে, এবং এখনও অবধি অ্যাটলিস্ট বাইরের মানুষে কি বলবেন জানি না, ইন্ডাস্ট্রির ইনসাইডাররা বলবেন যে সেই প্রভাব আমি কোনোদিন খাটাইনি, এবং খাটাতে চাই না তো বটেই, পারবও না, কারণ সেটা আমি বলে উঠতে পারি না। কিন্তু খারাপ লাগাগুলো তৈরি হয়, অবশ্যই খারাপ লাগা তৈরি হয়, এক্সপেকটেশন থাকে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি এবং বলেছি যে যেদিন সুযোগ আসার সেদিন আসবে। এবং আমি অনেক ছোট চরিত্রও করেছি, কিন্তু তার জন্য মানুষে এসে বলেছেন যে এটার জন্য তোমাকে ভালো লেগেছে। আমার কাছে সেটাও, মানে অবভিয়াসলি একজন হিরোইন হওয়া তো সবার, যারা অভিনয় করে তাদের সবার কাছে স্বপ্ন থাকে, কিন্তু এবং এটা একটা গৌরবের অনেকটা হাত আছে, ও অনেকটা বুঝিয়েছে, যেহেতু ও অনেক বছর আছে এবং ওদের বাড়িতে এটা পুরোপুরি হয়ে এসছে। হ্যাঁ, ওরা একটা আপ অ্যান্ড ডাউন দেখেছে, কারণ উত্তম কুমার যেটা ছিলেন, আমার শ্বশুরমশাই অভিনয় করেননি কোনো দিন, গৌরবকে আবার ফার্স্ট থেকে শুরু করতে হয়েছে। তো ওরও এটাতে, মানে আমাকে বোঝানোর ক্ষেত্রে অনেকটাই হাত আছে, যে আমাদের প্রফেশনটাই এমন যেখানে সবসময় একরকম সব কিছু থাকে না, তুমি ওয়েট করো। এবং সত্যি, মানে এটা আমি, যেহেতু আমার বাড়িতে কেউ অভিনয় করে না, ওরা কেউ এটা বোঝে না, তো সেইখান থেকে দাঁড়িয়ে গৌরব হ্যাজ বিন মানে ট্রিমেন্ডাস সাপোর্ট বোঝানোর জন্য যে কিভাবে ইন্ডাস্ট্রিটা কাজ করে। আমি দেবলীনাকে না একটু ও খুব ইন্টেন্স হয়ে পড়েছে, মানে দেখো ওকে দেখে মনে খুব সিরিয়াস হয়ে পড়েছে, একটু খুব উচ্ছল ছিল। ছোট্ট বক্তব্য আছে না, বাট আমি এটা খুব অনেস্টলি এটা আমি বিশ্বাস করে বলি যে আমিও দেবলীনাকে অনেক বছর হলো চিনি। অন স্ক্রিন ওকে দেখার সুযোগও হয়েছে এবং অফ স্ক্রিনও ওকে চিনি বহুদিন। অবভিয়াসলি আমরা একসঙ্গে একটা কাজ করেছিলাম, ডান্স বাংলা ডান্স, আমি হোস্ট করতাম, ও ডান্স গুরু ছিল। গৌরব আমার বহু বছরের বন্ধু, পরিচিত, ওদের পাড়ায় আমার বহু বছরের যাতায়াত, যেহেতু ওদের পাড়ায় অনেকগুলো পুজো হয়, ওরা অনেকবার অনেক বিষয় নেমন্তন্ন করে, আমরা আড্ডা মারি, খাওয়া দাওয়া করি। এই সব কিছুর মাঝখানে একটা জিনিস যেটা আমার মনে হয় যে যেই সুযোগটা নিয়েও কথা বলছে, যেটা আনফর্চুনেটলি হয়তো ওর এত বছরের ক্যারিয়ারে সেইভাবে উঠে আসেনি। হয়তো রাশ সেরকম প্রথম সুযোগ, যেখানেও একটা সিনেমার লিডিং লেডি নায়িকা, এবং রাশের ফুটেজ আমি যা দেখেছি ডাবিংয়ের সময়, তারপরে ওর সঙ্গে কাজ করার সময়, আমার সত্যি বিশ্বাস যে ওর এই কাজটা দেখে এমন অনেকে ওকে খুব ইম্পর্টেন্ট চরিত্রে ভাববে বা ওকে অফার করবে, যেগুলো হয়তো এতদিন পর্যন্ত ওয়ার্কআউট করছিল না, এরপরে ওয়ার্কআউট করবে। শি ইজ ভেরি গুড ইন দ্য ফিল্ম। আর এটা আলাদা করে বলে আমি কিচ্ছু এক্সট্রা পাবো না, আমাকে একটা চকলেটও গিফট করবে না, কিন্তু এটা আমার সত্যি বিশ্বাস যে আমাদের ইন্ডাস্ট্রিতে সবসময় আমরা এমন অভিনেত্রী খুঁজি, এমন ফিমেল লিডস খুঁজি যারা একটা সিনেমা নিজের কাঁধে বহন করে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা রাখে, ক্যাপেবিলিটি রাখে, এবং শি ক্যান অ্যাবসলিউটলি ডু দ্যাট। ওকে অবভিয়াসলি সুযোগ দিতে হবে। আর হয়তো যখন আমরা সিনেমা করার জন্য একটা প্রিপারেশনের টাইম রাখি, আমি প্রত্যেক সিনেমার জন্য রাখতে ভালোবাসি, সেই সময় হয়তো ওকে একটু সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে, যে কোনো অভিনেত্রী দেওয়া উচিত। বাট শি ইজ ভেরি ক্যাপেবল। আর রাশ স্ক্রিনে দেখার পরে সেটা আমাদের আশেপাশের বহু প্রডিউসার, ডিরেক্টররা হয়তো নতুন করে রিয়েলাইজ করবেন ডেফিনেটলি। আচ্ছা, আমার একদম শেষ প্রশ্ন, আমার ইন্টারভিউ একদম শেষের দিকে চলে এসেছি। তোমাদের দুজনকে এই দায়িত্বটা দেবো যে তোমাদের এই রাশেও তো আমরা একান্নবর্তী পরিবার দেখছি, তা আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাও একটা একান্নবর্তী পরিবার, সেখানে পজিটিভ নেগেটিভ সব কিছুই সবসময় চলছে। এই যদি একান্নবর্তী পরিবারের যদি মাথা ধরি, যে বাবা, জেঠু, দাদু, আর একটু কুচুটে কে, মানে কাকে মানে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কাকে রাখতে চাই, মানে একটা স্ট্রাকচার যদি করি একটা একান্নবর্তী পরিবারে, এরকমভাবে স্ট্রাকচার করা আমার পক্ষে তো খুব ডিফিকাল্ট, ও পারবে কিনা আমি জানি না। কারণ ফর এক্সাম্পল অভিনেতাদের জন্য বুম্বাদা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট অভিভাবক, কিন্তু বুম্বাদাকে তো দাদু বলতে পারবো না, এটা কি করে বাবাও বলতে পারবো না, উনি যেভাবে নিজেকে মেনটেন করছেন ওনাকে দাদাই বলতে হবে। বাট হ্যাঁ, বুম্বাদা হ্যাজ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্সন আমাদের যে কোনো সময়ে, যে কোনো সমস্যায় হি হ্যাজ বিন মাই গো টু পার্সন ফর শিওর। যে আমি যেখানেই আটকাই না কেন, আমি বুম্বাদার বাড়ি চলে যাই, গিয়ে 4টি প্রবলেম ওনার সামনে গিয়ে রাখি, উনি গাইড করেন, সাজেস্ট করেন। দেবদা হ্যাজ বিন আমার ক্যারিয়ারে ভেরি ইম্পর্টেন্ট, জিতদা হ্যাজ বিন ভেরি ইম্পর্টেন্ট। তো ওনারাও আমাকে গত 3-4 বছরে আমার এই সিনেমার জার্নিতে এত ভালোভাবে ট্রিট করেছেন, যেটা হয়তো আমি নিজেও এক্সপেক্ট করি। আর অঙ্কুশের কথা বললাম, অঙ্কুশ তো ভাই হয়, আমার তো বন্ধু।
মানে অঙ্কুশের আর আমার সম্পর্ক তো প্রায় 15 বছরের এখন। তুমি তো অভিভাবকদের কথা বলছো, তো আমি যে আমি তথাদাকে দাদা হিসেবে রাখতে চাই। হ্যাঁ, ও তথাদাকে দাদা হিসেবে রাখতে চাই। একজনকে পেয়েছি। তো এরকম যেহেতু আমি অভিনয় করি এবং আমি যেভাবে কাজ করি তাতে অনেক দায়িত্ব আমি নিজে নিতে ভালোবাসি বা আমায় নিতে হয়। তো আমাকেও না, আই হ্যাভ টু লুক আপ টু পিপল যারা এই জিনিসটা বহু বছর ধরে করছে। আর সেই জন্যই আমার এই 3টে মানুষের নাম সব থেকে আগে মনে পড়লো, যে বুম্বাদা, জিৎদা, দেবদা। এই 3জন মানুষ বহু বছর ধরে নিজের ক্যারিয়ারের নানান দায়িত্ব নিজে নিচ্ছেন এবং নিজেদের সিনেমার নানান দায়িত্ব নিজে নিচ্ছেন। তো দে কিপ ইন্সপায়ারিং মি ডেফিনেটলি। আর তুমি নায়িকাদেরটা একটু বলে দাও। ওরে বাবা গো, ঋতুদি সবসময়, মানে আমার প্রথম শর্ট ফিল্ম ঋতুদির সাথে ছিল, তারপরে প্রচুর কাজ ঋতুদির সঙ্গে করার সুযোগ ঘটেছে। তোমাদের দুজনের একটা মিল আছে, দুজনেই নাচের প্রতি ভীষণ passionate। হ্যাঁ 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 হ্যাঁ, এবং দুদিন মতন ভালো মানুষ খুব কম হয়, সাচ আ সুইট হার্ট, একদম এত ভালো মানুষ ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ, মানে এত হেল্পফুল, বা ধরো কোনো সময় রেফার করার ক্ষেত্রে, মানে আমি তো কোনোদিন মানে যেটা আবার বলছি, কখনো কাউকে বলিনি, বাট নিজের প্রোডাকশনের ক্ষেত্রে কোনো চরিত্র থাকলে, সো আই অলওয়েজ লুক আপ টু ঋতুতি। আমার বাকি সবার সঙ্গে হাই হ্যালো এরকম মানে ভালো সম্পর্ক আমার খুব একটা ইন্ডাস্ট্রিতে, আমি এতই বাইরের জগতে মত্ত যে সবার সাথেই খুবই ভালো সম্পর্ক, কারোর সঙ্গে ঝগড়া নেই। কিন্তু ঋতুদি ইজ ওয়ান পার্সন যে কিছু বললে নাও করতে পারি না, এবং যাকে সবসময় ভীষণ হেল্পফুল মানুষ হিসেবে পেয়েছি। যারা শত্রু তারাও ভালো থাক, যারা মিত্র তারাও ভালো থাক। অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা পরিবারের মধ্যে আমাদের সবার গ্রো করা, বেড়ে ওঠা, ভালো থাকা খুব ইম্পর্টেন্ট। কারোর সঙ্গে কোনো মুহূর্তে সম্পর্ক ভালো হবে, কারোর সঙ্গে খারাপ হবে। আমি এটা বিশ্বাস করি যে কারোর সঙ্গে আমাদের সারা জীবনের জন্য বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই হয় না, সবটাই সিচুয়েশনাল। তো এই মুহূর্তে যে শত্রু হতেই পারে, কালকে তার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। গভীর কথা। দুজনের এইটুকুনি বোঝাই যাচ্ছে যে দুজনেরই কিন্তু ভীষণ স্কোপ আছে রাজনীতিতে যাওয়ারও, কারণ দেবলীনা কতটা পলিটিক্যালি কারেক্ট কোনো কথা বলতে পারে না খুব একটা, আমরা যতটুকুনি ইন্টারভিউতে বুঝলাম এবং অফ স্ক্রিনে যতটুকুনি জানি, কিন্তু বিক্রম অনেক ম্যাচিওর হয়ে গেছে এবং বিক্রম অনেক মানে বলছে যে লোকে আবার খারাপ কথা লিখবে আমার সম্বন্ধে, আমার আর ভালো লাগে না। রাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং আগামী দিনে রাস আপনারা দেখবেন এবং দেখে আপনারা বুঝবেন যে এই যে 51বর্তী পরিবার, এই 51বর্তী পরিবারের ওরা যাদের যাদের নাম করলো, কোথায় কোথায় কাকে ফিট করা যেতে পারে।